হ্যালো এভরিওয়ান, আজকে আলোচনা করব ফসফরাস চক্র। জীবরাসায়নিক চক্রের অন্তর্গত একটি চক্র হলো ফসফরাস চক্র। এর আগে আমি কার্বন চক্র, অক্সিজেন চক্র, নাইট্রোজেন চক্র এবং জীবরাসায়নিক চক্র কাকে বলে কি সেটা নিয়ে ডিসকাস করেছি। আজকে আমি যেটা আলোচনা করব সেটা হলো জীবরাসায়নিক চক্রের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ চক্র ফসফরাস চক্র। দেখো, এর সংজ্ঞাটা আমরা দেখে নিচ্ছি। যে চক্রাকার পদ্ধতিতে পরিবেশের ফসফরাস মৌল পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হওয়ার মাধ্যমে পরিবেশের মধ্যে ফসফরাসের সমতাকে বজায় রাখে, তাকে ফসফরাস চক্র বলে। দেখো, এই সংজ্ঞাটার মধ্যে আমি একটা ছোট্ট জিনিস জুড়তে পারি। যে চক্রাকার পদ্ধতিতে পরিবেশের ফসফরাস মৌল, এই পরিবেশের ফসফরাস মৌল পরিবেশ থেকে, পরিবেশের কোথা থেকে, পরিবেশ থেকে জীবদেহে, পরিবেশের, এখানে আমি লিখতে পারি পরিবেশের স্থল ও জলভাগ। ঠিক আছে, পরিবেশের এই শব্দটা আমরা জুড়তে পারি। কেন আমি একটু পরেই ব্যাখ্যা করছি। পরিবেশের থেকে জীবদেহে, এর জায়গায় আমরা এটাও বলতে পারি যে পরিবেশের স্থল কিংবা জল, এই স্থলভাগ এবং জলভাগ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে আবার স্থল বা জল অর্থাৎ পরিবেশের মধ্যে আবর্তিত হওয়ার মাধ্যমে পরিবেশে ফসফরাসের সমতা বজায় থাকে। ঠিক আছে, যে কোনো জিনিসেরই একটা নির্দিষ্ট মাত্রা পরিবেশের মধ্যে থাকে, যেটা আমাদের পরিবেশকে ভারসাম্য অবস্থায় রাখে। তাই এটা আবর্তন তো হবে, কিন্তু তার নির্দিষ্ট একটা পরিমাণ কিন্তু আবর্তনের মাধ্যমে বজায় থাকবে। একেই বলা হচ্ছে ফসফরাস চক্র। এবার আমি বলছি জল এবং স্থল কেন বলবো। দেখো, এর আগে যে আমরা তিনটে গ্যাস আলোচনা করেছিলাম, তিনটে চক্র, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, এই তিনটে চক্র কিন্তু জীবরাসায়নিক চক্রের অন্তর্গত, কিন্তু ওটা গ্যাসীয় চক্র ছিল। ফসফরাস চক্র কিন্তু, আমি লিখে রাখছি, ফসফরাস চক্র কিন্তু গ্যাসীয় চক্র নয়, এটা। ঠিক আছে, এটা শিলামণ্ডল কিংবা বায়ুমণ্ডল, পরিবেশের শিলামণ্ডল কিংবা বায়ুমণ্ডল থেকে জীবদেহের মধ্যে আবর্তিত হয়। শিলামণ্ডল অর্থাৎ স্থল, আর জল হচ্ছে বায়ুমণ্ডল। এখান থেকে জীবদেহ এবং জীবদেহ থেকে আবার এই শিলামণ্ডল বা জলমণ্ডল বা বায়ুমণ্ডলে ফিরে যায়। তাহলে এটা হলো ফসফরাস চক্র। এবার আমরা ফসফরাস চক্রের স্টেপসগুলো ভালো করে বুঝে নিচ্ছি। দেখো, ফসফরাস চক্র একদম নিচে, আমরা এই ডায়াগ্রামের একেবারে নিচে চলে আসছি। দেখো, শিলা রয়েছে, অর্থাৎ পাথর, যেটা প্রস্তরীভূত অবস্থায় যে পাথর রয়েছে, অর্থাৎ শিলামণ্ডল বা শিলা। ওই শিলার মধ্যে যখন ফসফরাস থাকে তখন অজৈব ফসফেট রূপে থাকে। কেন অজৈব? কেননা শিলা তো আর প্রাণ নয় কোনো। শিলা হচ্ছে একটা জড়বস্তু, যার প্রাণ নেই, সেখানে কিন্তু জৈব অবস্থায় থাকবে না, সেখানে শিলার মধ্যে অজৈব অবস্থাতেই ফসফেটটা থাকবে। এবার শিলার যখন মাটিতে পরিণত হবে, দেখো এখানে আমি বলেছি শিলা থেকে মাটি হচ্ছে, এই যে জায়গাটা মাটি, শিলা থেকে যখন মাটিতে পরিণত হচ্ছে, এটা কিভাবে হবে? শিলা আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা, অর্থাৎ আবহ বিকারের মাধ্যমে, আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা শিলা কি হবে? খণ্ড খণ্ড হবে এবং চূর্ণ বিচূর্ণ হয়ে খুব সূক্ষ্ম কণায় পরিণত হয়ে ধীরে ধীরে বহু বছরে কিন্তু মাটিতে পরিণত হবে। এবার এই মাটি থেকে, আমাদের ভূপৃষ্ঠে, মাটি হচ্ছে ভূপৃষ্ঠের উপরেই রয়েছে। এই ভূপৃষ্ঠের উপর কারা বসবাস করছে? উদ্ভিদ এবং প্রাণীরা। তাহলে উদ্ভিদ প্রথমে এই ভূপৃষ্ঠের বা মাটি থেকে ফসফরাস কিন্তু গ্রহণ করবে। যখন এই অজৈব ফসফেটকে উদ্ভিদ দেহে যাবে, তখন সেটা জৈব ফসফেট হবে, কেননা সেটা জীবদেহে চলে এসছে। এবার উদ্ভিদকে কারা খাবে? তৃণভোজী প্রাণীরা খাবে, অর্থাৎ গরু, ছাগল, যারা উদ্ভিদ খায় তাদের শরীরে কি যাবে? জৈব ফসফেট।
যাবে, কেননা এরা জীব, এদের মধ্যে যে ফসফেট আবদ্ধ হবে সেটা জৈব ফসফেট আবদ্ধ হবে। তৃণভোজী প্রাণীদেরকে কারা খাবে? মাংসাশীরা খাবে। তাহলে এই জৈব ফসফেট কার দেহে যাবে? মাংসাশীর দেহে যাবে জৈব ফসফেট রূপে। এবার যখন উদ্ভিদ, তৃণভোজী এবং মাংসাশী এই তিনটে প্রাণী যখন মারা যাবে, বা তিনটে প্রাণীরই যখন কোনো বর্জ্য বা মলমূত্র প্রভৃতি বা তাদের মৃত্যুর পর মৃতদেহ এগুলো যখন আসবে, সেগুলো কোথায় আসবে? মাটিতে আসবে। এবং মাটিতে আসার পর কি হবে? বিভিন্ন ছোট ছোট ব্যাকটেরিয়া, যেগুলো অণুজীব, যারা পচন ঘটায়, তারা পচন বা বিয়োজনের মাধ্যমে, একে আমরা ইংরেজিতে ডিকম্পোজিশনও বলতে পারি, ঠিক আছে, পচন বা বিয়োজনের মাধ্যমে ব্যাকটেরিয়া প্রভৃতি বিয়োজকেরা কি করবে? এই যে জৈব ফসফেট, একে কিন্তু আবার অজৈব ফসফেট রূপে মাটিতে নিয়ে আসবে, মাটিতে আবার চলে আসবে। মাটি থেকে শুরু হয়েছিল, শিলা আবহাওয়ার দ্বারা, আবহ বিকারের মাধ্যমে শিলা থেকে মাটি হয়েছে, মাটির থেকে উদ্ভিদের মাধ্যমে বিভিন্ন প্রাণী দেহে ছড়ালো, এবং তাদের শরীর থেকে নির্গত বর্জ্য, মলমূত্র, মৃতদেহ প্রভৃতিতে কারা পচন ঘটাচ্ছে? ব্যাকটেরিয়া প্রভৃতি বিয়োজকেরা পচন ঘটাচ্ছে। পচন ঘটানোর মাধ্যমে জৈব ফসফেট আবার অজৈব ফসফেটে পরিণত হচ্ছে। দেখো, জৈব ফসফেট যখন অজৈব ফসফেটে পরিণত হচ্ছে, তখন এই যে প্রক্রিয়াটা, অজৈব ফসফেটে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, একে আমরা বলি খনিজীভবন বা মিনারেলাইজেশন। ইংরেজিতে বলা হয় মিনারেলাইজেশন। আচ্ছা, এটা একটা চক্র আমরা বললাম, শুধু মাটি দিয়ে দেখালাম, ঠিক আছে, মানে এই স্থলটা আমাদের হলো, এটা শুধু আমি স্থল দিয়ে দেখিয়েছি, স্থলভাগ, ঠিক আছে। এইবার এইখানে যেটা আছে সেটা আমি জল এবং স্থল, এই জলটাকেও এখানে আমি করেছি, ঠিক আছে। দেখো, শিলা বা পর্বত বা পাললিক শিলা রয়েছে, ঠিক আছে। এখানে কি হবে? এখানে আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা আবহ বিকার হবে, মানে শিলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হবে, এবার সূক্ষ্ম সূক্ষ্ম কণায় পরিণত হবে, এবং সূক্ষ্ম কণায় যখন পরিণত হবে, সেটা দ্রবণীয় অবস্থায় আসবে, এবং সেটা কোথায় যাবে? মাটি কিংবা নদীর মাধ্যমে। কোথায় গিয়ে মিশবে? নদী কোথায় মিশবে? সমুদ্রে। তাহলে মাটি কিংবা সমুদ্রে গিয়ে মিশবে। এবার সমুদ্রের মধ্যেও জলজ উদ্ভিদ রয়েছে, মাটিতে তো উদ্ভিদ রয়েছে, স্থলজ উদ্ভিদ। এই উদ্ভিদ, তাহলে আমি একসঙ্গে দুটোকে নিচ্ছি, জলজ উদ্ভিদ কিংবা স্থলজ উদ্ভিদদের দেহে কি যাবে? এই যে আবহ বিকারের মাধ্যমে যে ফসফরাসটা উদ্ভিদ গ্রহণ করবে, জৈব ফসফেট রূপে আসলো। এখানটায় অজৈব ফসফেট ছিল, অজৈব ফসফেট, ঠিক আছে। এখানে কি হবে? জৈব। উদ্ভিদ দেহে যখনই প্রাণী দেহে আসলো, কোনো জীবনের মধ্যে আসলো, তখন সেটা হলো জৈব ফসফেট। এইবার জৈব ফসফেটের আবর্তন ঘটবে, ঠিক আছে। এবার উদ্ভিদকে কারা খাবে? প্রাণীর মধ্যে কারা আসছে? তৃণভোজী, মাংসাশী, ঠিক আছে। এরা খেলো। এবার প্রাণী এবং উদ্ভিদেরা যখন মারা যাবে, বা তাদের বর্জ্য, মলমূত্র বা মৃতদেহতে পচন ঘটাবে কারা? ব্যাকটেরিয়া, ছত্রাকেরা। এবং পচনের মাধ্যমে এটা কি হবে? আবার মাটিতে ফিরে আসবে, কিংবা সমুদ্রের মধ্যে যদি জলভাগে হয়, তাহলে জলভাগে ফিরে যাবে, বা মাটিতে ফিরে আসবে। এই দুটোই হতে পারে। এবং এখানে যে ফসফরাসটা আছে, সেটা তো সমস্তটাই তো প্রাণী বা উদ্ভিদের দেহে কাজে লাগবে না, কিছুটা সঙ্গবদ্ধ হতে থাকবে, এবং হতে 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 আস্তে 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 এই ফসফরাস কিন্তু আবার একত্রিত হয়ে আবার বহু বছর, শত শত বছরে আবার শিলার রূপ নেবে, এবং আবার এখান থেকে এভাবে চক্রাকারে চলবে। কিংবা এই সমুদ্রতে আসলো, কি এটা আবার এই শিলা এখান থেকে শিলায় পরিণত হবে, কিংবা এটা আবর্তিত হতে থাকবে সমুদ্রের। এটা তো হবে বহু বছর পরে শিলায় পরিণত হচ্ছে, কিংবা
সমুদ্র থেকে আবার সমুদ্রে আসলো, সমুদ্রের জলজ উদ্ভিদ আবার গ্রহণ করলো, উদ্ভিদ থেকে প্রাণীতে গেল, প্রাণী থেকে আবার এখানে, এভাবে এভাবে চক্রাকারে চলবে। এবং কি আরও কিছু আছে যে এক্সট্রা থেকে যে থেকে যাওয়া ফসফরাস, সেটা কিন্তু দীর্ঘ সময়ের ব্যবধানে শত শত বছরে বা তার চেয়েও বেশি বছরে ধীরে ধীরে আবার শিলায় পরিণত হবে, আবার তার মধ্যে আবহবিকার হবে। এটা বহু বছরের প্রক্রিয়া, কিন্তু এই ঘটনাটা খুব ধীরে ধীরে চলতে থাকবে। এবার দেখো এই যে ফসফরাস চক্রটা, ফসফরাস চক্রের গুরুত্ব কি? 1 নম্বর হলো প্রাণীর হাড় কিংবা দাঁত গঠনের জন্য ফসফরাস খুব গুরুত্বপূর্ণ একটা। বংশগতির ক্ষেত্রে ডিএনএ আরএনএ এর গঠনের জন্য, বংশগতিতে ডিএনএ আরএনএ গঠনেও কাজে লাগে, ঠিক আছে। 3 নম্বর কোষ ঝিল্লি তৈরিতে, কোষ ঝিল্লি গঠনে এই ফসফরাস কিন্তু দরকার, ঠিক আছে। তাহলে ফসফরাস চক্র আমাদের